ওল্ড এজ পেনশন, বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতা। চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতায় আবেদন করবেন। যদি আপনার পরিবারের সদস্যদের বয়স ৬০ বছর কিংবা তার বেশি হয়ে থাকে, তাহলে তারা এখন কিন্তু বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতায় আবেদন করতে পারবে। তো আপনি অফলাইনে কীভাবে আবেদন করবেন, এই যে নতুন ফর্ম ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। কীভাবে আপনি ফর্মটি পূরণ করবেন, কী কী ডকুমেন্টস দরকার পড়বে, কোথায় আপনি জমা করবেন, ফর্মটি আপনি কোথায় পাবেন, সমস্ত কিছু। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমনি তুমি দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো অ্যাট ফার্স্ট দেখে নিচ্ছি আপনি কীভাবে ফর্মটিকে পূরণ করবেন। এখানে আবেদনকারী সেই বয়স্ক ব্যক্তির সদস্যর আপনি ফটো এখানে বসিয়ে দেবেন, পাসপোর্ট সাইজের কালার ফটো। এবং এখানে বলা হয়েছে কিন্তু সমস্ত ঘর ইংরেজি ব্লক ক্যাপিটাল লেটার, অর্থাৎ ইংরেজি বড় হাতের অক্ষরে। এই যে আপনি দেখতে পাবেন এখানে যেগুলো বড় হাতের অক্ষরে দেওয়া হয়েছে, সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম, সমস্ত ঘর বড় হাতের অক্ষরে ক্যাপিটাল ইংরেজি বড় হাতের অক্ষর এইভাবে আপনি পূরণ করতে হবে। তো প্রথমত রয়েছে কিন্তু পার্সোনাল ডিটেলস। এখানে এই যে আবেদনকারী অ্যাপ্লিক্যান্ট তার নাম আপনি উল্লেখ করে দেবেন। ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন। যদি মিডল নেম থাকে মিডল নেম উল্লেখ করবেন, এবং যদি না থাকে আপনি ফাঁকা রাখবেন। লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। আধার কার্ডে যে নামের বানান রয়েছে দেখে দিয়ে আপনি নামের বানানটি উল্লেখ করে দেবেন। তারপরে যে কিন্তু জেন্ডার, সে আবেদনকারী পুরুষ নাকি মহিলা নাকি আদার্স, সেই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন, মেল ফিমেল নাকি আদার্স। ডেট অফ বার্থ, আধার কার্ডের ডেট অফ বার্থ কী রয়েছে, দিন মাস ইয়ার আপনি উল্লেখ করে দেবেন। এবং 1 জানুয়ারি কারেন্ট ইয়ার 1/1/2026 অনুযায়ী এই আবেদনকারী বয়স কত দাঁড়ায় আপনি হিসাব করে লিখে দেবেন। ৬০ বছর কিংবা তার ঊর্ধ্বে হতে হবে, তবে কিন্তু তিনি এই প্রকল্পে আবেদনের যোগ্য রয়েছে। তারপর নিচে ফাদার নেম, মাদার নেম। তো এই যে আবেদনকারী তার বাবার নাম বসিয়ে দেবেন। তারপর যদি মিডল নেম থাকে মিডল নেম উল্লেখ করবেন, নাহলে লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। যদি বাবা মারা যায় সামনে লেট উল্লেখ করবেন না। এরপর তার মায়ের নাম, আবেদনকারী মায়ের নাম উল্লেখ করে দেবেন একই রকমভাবে। ফার্স্ট নেম মিডল নেম উল্লেখ করবেন, নাহলে লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। তারপর সেই আবেদনকারী জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি, যদি ওবিসি হয়ে থাকে কিংবা ইত্যাদি ক্যাটাগরি হয়ে থাকে, তো এই যে আদার্স এই বক্সে টিকমার্ক করে দেবেন। আর যদি কোনো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট না থাকে, এই যে জেনারেল এই বক্সে টিকমার্ক করে দেবেন। তারপরে যে আবেদনকারী তিনি কি আনমেরিড, একদা সিঙ্গেল হলে এই বক্সে টিকমার্ক করবেন। যদি উইডো হয়ে থাকে তাহলে আপনি এই বক্সে টিকমার্ক করবেন বিধবা। যদি ম্যারিড হয়ে থাকে এই বক্সে টিকমার্ক করবেন। যদি সেপারেট হয়ে থাকে বিবাহ বিচ্ছিন্ন কিংবা আলাদা, তাহলে এই বক্সে টিকমার্ক করে দেবেন আপনাদের অ্যাকর্ডিং। যদি সিঙ্গেল থেকে আনমেরিড, বিবাহিত হলে ম্যারিড অথবা উইডো, আপনাদের অ্যাকর্ডিং। তারপর নিচে রয়েছে কিন্তু স্পাউস নেম। যদি আবেদনকারী বিয়ে করে থাকে, সে যদি পুরুষ হয়ে থাকে বিয়ে করে থাকে, তাহলে তার এখানে যে স্ত্রীর নাম তা উল্লেখ করে দেবেন, ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেমে পদবি। যদি তিনি একজন মহিলা হয়ে থাকে, যদি বিয়ে করে থাকে তার স্বামীর নাম এটা উল্লেখ করে দেবেন। স্পাউস মানে কিন্তু স্বামী এবং স্ত্রী উভয় বোঝায়। যদি বিয়ে করে থাকে এই ঘরটি পূরণ করবেন, তার স্বামীর নাম অথবা স্ত্রীর নাম উল্লেখ করবেন। আর বিয়ে না করলে এই ঘরটি আপনি ফাঁকা রাখবেন। তারপর মান্থলি ফ্যামিলি ইনকাম, এই যে আবেদনকারী যে বয়স্ক ভাতায় অ্যাপ্লাই করবে তার মাসিক আয় কত রয়েছে এখানে উল্লেখ করে দেবেন। আর অবশ্যই কিন্তু এই ফর্মের সঙ্গে যা যা ডকুমেন্টস লাগবে আমি আপনাকে বলে দেবো। তার পাশাপাশি আপনাদের গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা থেকে কিন্তু একটি ইনকাম সার্টিফিকেট তুলতে হবে এই আবেদনকারীর নামে, এবং সেই ইনকাম সার্টিফিকেটটিকে আপলোড করতে হবে, একটা জমা করতে হবে এই ফর্মের সঙ্গে। তারপর যে কিন্তু পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ আধার কার্ড নাম্বার, যে আবেদনকারী তার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এখানে, আধার কার্ড দেখে তার ভোটার কার্ড নাম্বার এখানে উল্লেখ করে দেবেন, ভোটার কার্ড দেখে। তারপর কন্ট্যাক্ট ডিটেলস, স্টেট অটোমেটিক চলে আসবে, আগে থেকে ওয়েস্ট বেঙ্গল টাইপিং করা থাকবে। অ্যাসেম্বলি, আপনার বিধানসভার নাম উল্লেখ করে দেবেন, একদা সেই আবেদনকারী বিধানসভা। তারপর ডিস্ট্রিক্ট, তারপর পুলিশ স্টেশন, তারপর ব্লক অথবা পৌরসভা অথবা কর্পোরেশন কী রয়েছে তার নাম লিখে দেবেন। পরবর্তী পেজে জিপি নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নং কী রয়েছে সে আবেদনকারী তা লিখে দেবেন। ভিলেজ অথবা টাউন অথবা সিটি গ্রামের নাম অথবা শহরের নাম এখানে লিখে দেবেন। তারপর হাউস নং যদি জানা থাকে, যেগুলো স্টার মার্ক রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন সেগুলো আপনি ফিল আপ করতে হবে। যেগুলো স্টার মার্ক নেই, আপনি জানা না থাকে আপনি ফাঁকা রাখবেন। হাউস নং, বাড়ির নাম্বার, আপনারা যে ভোট দিয়েছেন ভোটের যে স্লিপ অথবা 2026 যে ভোটার লিস্ট সেটি ডাউনলোড করে নেবেন, সেখানে আপনি বাড়ির নাম্বার পেয়ে যাবেন। জানা থাকলে আপনি উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন, স্টার মার্ক নেই সমস্যা নেই। স্ট্রিট নেম, রাস্তার নাম, অনেকের জাতীয় সড়কের নাম থাকে কিন্তু আমাদের যেমন 26, 16 ইত্যাদি, যদি আপনি জানা থাকে তো উল্লেখ করবেন, জানা না থাকলে আপনি ফাঁকা রাখবেন, সমস্যা নেই। এরপর পোস্ট অফিস কী রয়েছে সে আবেদনকারী তা উল্লেখ করে দেবেন, পিনকোড কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। এবং বলা হয়েছে কিন্তু এই যে আবেদনকারী তিনি কত বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছে। যদি তিনি জন্ম থেকে বসবাস করে থাকে তাহলে তার বর্তমানে যত বয়স দাঁড়াচ্ছে সেই বয়সটা আপনি লিখে দেবেন, কিংবা যদি 10 বছর কিংবা 20 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন তাহলে আপনি 10-20 লিখে দেবেন। যদি জন্ম থেকে হয়ে থাকে তো তার আপনাদের বয়স হিসাব করার পর যত দাঁড়ায় তার বয়স টোটাল সেই বয়সটি আপনি লিখে দেবেন। তারপর মোবাইল নাম্বার, আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। আবেদনকারীর ইমেল আইডি, এটা স্টার মার্ক নেই, যদি ইমেল আইডি থাকে জিমেল আইডি, বয়স্ক ব্যক্তিদের সম্ভবত বড় মোবাইল নেই, স্মার্টফোন নেই, তো ইমেল আইডিও থাকবে না, এটা আপনি ফাঁকা রাখবেন। তারপর হচ্ছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংকের নাম, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি টাকাটা নিতে চান, যদিও টাকাটা কিন্তু ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। এখানে আপনি যে ব্যাংকের তথ্য উল্লেখ করবেন সেই ব্যাংকে অবশ্যই আপনি ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করে নেবেন। তো এখানে আপনি আপনার ব্যাংকের নাম উল্লেখ করে দেবেন, সেই আবেদনকারীর কোন ব্যাংক অ্যাকাউন্টে তিনি টাকা নিতে চান, স্টেট ব্যাংক নাকি কানাড়া ব্যাংক নাকি সেন্ট্রাল নাকি পাঞ্জাব নাকি এইচডিএফসি ইত্যাদি, সেই ব্যাংকের নাম আপনি এখানে লিখে দেবেন। তারপর ব্যাংক ব্রাঞ্চ নেম কী রয়েছে সেই ব্যাংকের শাখার নাম উল্লেখ করে দেবেন। এরপর ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার তা আপনি লিখে দেবেন, আইএফসি কোড আপনি উল্লেখ করে দেবেন।
ব্যাংকের পাসবইয়ের মধ্যে আপনি সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবেন। যদি আপনি ব্যাংকের পাসবই না থাকে আপনি নিকটবর্তী ব্যাংকের যে শাখায় সেখানে যোগাযোগ করবেন। ওনারা আপনাদের কিন্তু সহায়তা করবে। এরপর দেখে দিয়ে আপনি এখানে লিখে দেবেন এবং কী ডকুমেন্টস আপনি জমা করতে হবে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট সাইজের কালার ফটো। আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে, এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর কপি অফ আধার কার্ড, আবেদনকারীর আধার কার্ড লাগবে, এই বক্সে টিকমার্ক করে দেবেন। এরপর লাগবে কিন্তু ভোটার কার্ড আবেদনকারীর, এই বক্সে টিকমার্ক করে দেবেন। স্টার মার্ক রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। এরপর কপি অফ কাস্ট সার্টিফিকেট যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে এই বক্সে টিকমার্ক করে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট জেরক্স জমা করবে আবেদনকারী। যদি না থাকে এই বক্সে আপনি ক্লোজ করে দেবেন। তারপর কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন, আবেদনকারী একটি কিন্তু বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট লাগবে, কিংবা আপনি যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বসবাসের সার্টিফিকেট আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা থেকে পেয়ে যাবেন। সেখানে আপনি সংগ্রহ করে নেবেন, এরপর ফর্মেশন জমা করে দেবেন। কপি অফ ইনকাম সার্টিফিকেট, আবেদনকারীর একটি কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে, সেটি আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভায় পেয়ে যাবেন। সেখান থেকে একটি ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করবেন এবং এই সমস্ত বক্সে টিকমার্ক করে দেবেন। ফর্মের সঙ্গে আপনি সেই সার্টিফিকেটটিকে জমা দিয়ে দেবেন। তারপর কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, তো আবেদনকারী ব্যাংকের পাসবই জমা করতে হবে। আপনি যে এখানে অ্যাকাউন্টে তথ্য উল্লেখ করেছেন এবং অবশ্যই ব্যাংকের পাসবই আপনাদের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, এমআইসিআর নং থেকে শুরু করে আপনার ব্রাঞ্চ নেম ইত্যাদি উল্লেখ করা থাকবে। সেই পেজটি আপনি জেরক্স করে জমা করে দেবেন এবং এই বক্সে টিকমার্ক করে দেবেন। আদার্স যদি আপনার আরও কোনো ডকুমেন্টস থাকে, রেশন কার্ড কিংবা প্যান কার্ড আপনি যদি চান যে সেগুলো জমা করতে, তো এই বক্সে টিকমার্ক করে আপনি আপনার রেশন কার্ডও জমা করতে পারেন। এই সমস্ত ডকুমেন্টস আপনি জমা করতে হবে। তার পাশাপাশি নিচে বলা আছে কিন্তু সেলফ ডিক্লারেশন, আপনি দেখতেই পাচ্ছেন স্বঘোষণাপত্র। আপনি কি আগে থেকে কোনো স্কিমের টাকা পান কিনা, যদি আপনি আগে থেকে কোনো স্কিমের টাকা পেয়ে থাকেন, সেটা আপনাদের কেন্দ্র সরকারের অনেক পেনশন যদি আপনি পেয়ে থাকেন বয়স্ক ভাতা আগে থেকে, তাহলে আপনি এই বক্সে টিকমার্ক করবেন। না পেলে আপনি আন্টিক রাখবেন। যদি উইডো পেনশন বিধবা ভাতা পেয়ে থাকেন এই বক্সে টিকমার্ক করবেন। যদি না পেয়ে থাকেন এটি আপনি আন্টিক রাখবেন। তারপর ডিসেবিলিটি পেনশন, এক কথায় প্রতিবন্ধী যে এক কথায় পেনশন প্রতিবন্ধী ভাতা যদি আপনি পেয়ে থাকেন এই বক্সে টিকমার্ক করবেন। না পেলে আপনি আন্টিক রাখবেন। উইডো পেনশন বিধবা ভাতা আপনি যদি পেয়ে থাকেন এক কথা সেটা স্টেট গভর্নমেন্টের, তাহলে আপনি এই বক্সে টিকমার্ক করবেন। মানবিক পেনশন যদি আপনি পেয়ে থাকেন এই বক্সে টিকমার্ক করবেন। না পেলে আপনারা এটা ক্লোজ করে দেবেন। এগুলো যেহেতু আপনি পান লোক প্রসার প্রকল্প আপনি পেয়ে থাকেন বক্সে টিকমার্ক করবেন। না পেলে আপনি ক্লোজ করে দেবেন। এরপর ফিশম্যান ওলেক পেনশন পেয়ে থাকেন এই বক্সে টিকমার্ক করবেন, নাহলে আপনি ক্লোজ করে দেবেন। ফার্মার্স ওলেক পেনশন আপনি পেয়ে থাকেন এই বক্সে টিকমার্ক করবেন, নাহলে আপনি ক্লোজ করে দেবেন। আর্টিসিয়ান উইভার ওলেক পেনশন আপনি পেয়ে থাকেন এই বক্সে টিকমার্ক করবেন, নাহলে আপনি ক্লোজ করে দেবেন। তারপর পেনশন অফ রিটায়ার গভর্নমেন্ট বা এমপ্লয়, যদি আপনি এই সমস্ত পেনশন না পেয়ে থাকেন সমস্ত বক্স আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। আর আপনি যদি পেয়ে থাকেন তাহলে আপনি কোনটি পাচ্ছেন এই মুহূর্তে সেই বক্সে টিকমার্ক করে দেবেন। তারপর নিচে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, আবেদনকারী এখানে সিগনেচার করে দেবে। তার পাশাপাশি নিচে ডেট উল্লেখ করে দেবেন কোন ডেটে আপনি ফর্মটিকে জমা করবেন। এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটা কিন্তু যে আধিকারিক আপনি যে ক্যাম্পে জমা করবেন, ইতিমধ্যে কিন্তু জনকল্যাণ শিবির চলছে এবং আগামীকালও চলবে 15, 16, 17 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি পরবর্তীতে আপনাদের বিডিও অফিস অথবা এসডি অফিস অথবা যে এক কথা পৌরসভা সেখানে জমা নেওয়া হতে পারে এই ফর্মগুলো, তখন আপনারা সেখানে জমা করতে পারবেন। তো এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটা আপনাদের সিরিয়ে দিয়ে দেবে, যাতে আপনি পরবর্তী রেজিস্টারে চেক করতে পারবেন। এবং 3 নম্বর পেজে আরও একটি ফর্ম থাকবে ফর অফিস ইউজ অনলি, এটা আপনি ফিল আপ করতে হবে না, এটা কিন্তু যারা আধিকারিক তারাই ফিল আপ করবেন। এবং 4 নম্বর পেজে আরেকটি ফর্ম রয়েছে, দেখতেই পাচ্ছেন যে আধার সম্মতিপত্র। এখানে কী করতে হবে, এই যে আবেদনকারী যিনি বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতা আবেদন করলো তার আধার কার্ড নাম্বারটি আপনি বসিয়ে দেবেন, কাজ শেষ। এরপর সেই যে আবেদনকারী যে বয়স্ক ব্যক্তি তিনি যদি সিগনেচার পারে সিগনেচার করবে, যদি সিগনেচার না পারে বুড়ো হাতের আঙুল যে রয়েছে এক কথায় এখানে টিপসই দিয়ে দেবে, তবু কিন্তু হয়ে যাবে। এরপর তার নাম আপনি এখানে লিখে দেবেন, অথবা তিনি টিপসই দিতে চায় তিনি টিপসই দিয়ে পাশে আপনি সেই ব্যক্তির নামটি লিখে দেবেন। এরপর আধার সম্মতিপত্র একই রকম বাংলা এবং ইংরেজি সেম, এখানে আপনি সেই আবেদনকারী সেই বয়স্ক ব্যক্তির আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, একই রকম নিজের সিগনেচার করবে এবং যদি সিগনেচার না পারে টিপসই দিয়ে দেবে, একই রকম এখানে সিগনেচার না পারে টিপসই দিয়ে দেবে এবং নিচে আপনি সেই ব্যক্তির নামটি উল্লেখ করে দেবেন। তো আপনাদের কিন্তু এই ফর্মটিকে পূরণ করতে হবে এবং ফর্মটি আপনি কোথায় পাবেন, ইতিমধ্যে জনকল্যাণ শিবির চলছে, সেই শিবিরে গিয়ে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। অনেক পেনশন নতুন একটি ফর্ম প্রকাশ হয়েছে ইতিমধ্যেই।